বিজেপির পাঠানো গুন্ডাদের মেরে সত্যজিৎ ও তার পরিবারকে বাঁচালো তটিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে সত্যজিৎ মুখার্জি পরশুরামকে বাড়ির দরজায় দাঁড় করিয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে, জানো বাবা, আমি যে তোমাকে বরণ করতে চাইছি, তোমাকে আমি নিজের জামাই হিসেবে মেনে নিতে চাইছি, এটা দেখে ওরা বলছে আমি নাকি অভিনয় করছি তোমার সঙ্গে। আমি অভিনয় করছি এই কেস থেকে বাঁচার জন্য। বিশ্বাস করো, আমি অভিনয় করছি না, আমি সত্যি সত্যি মন থেকে বলছি আমি তোমাকে নিজের ছেলের মতো মেনে নেব। আমি তোমাকে নিজের জামাই নয়, ছেলে বানিয়ে রাখবো। তখন তখন দেখা যায় এই সত্যজিতের এমন কাকুতি মিনতি দেখে কষ্ট পায় নন্দিনী ও আয়ুষী। আয়ুষী বলতে থাকে, জিজু, দেখেছো জেঠু কতটা কতটা অসহায় হয়ে তোমার সঙ্গে কথা বলছে। তখন দেখা যায় সত্যজিৎ হাত জোড় করে পরশুরামের কাছে ক্ষমা চায় আর বলতে থাকে, বাবা, আমাকে ক্ষমা করে দাও, আমি আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। তখন দেখা যায় এই কথা শুনে তখন নন্দিনী বলতে থাকে, বাবা, তুমি তুমি এখন এখন বরণ করে সব সব প্রায়শ্চিত্ত করে নাও, বরণ ডালা দিয়ে বরণের শিখাই শিখাই সব সব অপরাধ ধুয়ে ফেলে দাও, সব অপরাধ পুড়িয়ে দাও। এই বলেই তখন সত্যজিৎ বরণডালা হাতে তুলে নেয়। বরণডালা হাতে নিয়ে শিবপ্রসাদকে বরণ করতে থাকে সত্যজিৎ মুখার্জি। এরপরে দেখা যায় এটা দেখে খুশি হয়ে যায় দীপালি। দীপালি মনে মনে বলতে থাকে, আমি তো এই দিনটাই দেখতে চেয়েছিলাম, আমি তো চেয়েছিলাম এই দিনটা। এরপরে নন্দিনী বলতে থাকে, আজকের মুহূর্তটা যে কতটা কতটা ভালো লাগছে, কতটা মনোমুগ্ধ করা লাগছে, তোমাকে বলে বোঝাতে পারবো না ড্যাডি। আমার আমার অনেক ভালো লাগছে, তুমি তুমি শিবপ্রসাদকে বরণ করছো। এরপরে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, আপনি আপনি আমাকে বরণ করছেন, এতে আমি অনেক খুশি। এরপরে দেখা যায় তখন জিৎ বলতে থাকে, এখানে এখানে ড্রামা চলছে, ড্রামা, এগুলো এগুলো কিন্তু আমার মোটেও ভালো লাগছে না। এই ড্রামাগুলো প্লিজ বন্ধ করো দাদা, আমি তোমাকে খুব ভালো করে চিনি, তুমি তুমি সবটাই নাটক করছো। তখন প্রার্থনা এসে বলতে থাকে, বাবা, দেখছি দেখছি প্রায়শ্চিত্ত করা হচ্ছে। তা কি, কিসের জন্য প্রায়শ্চিত্ত করছে? ওই তো কোর্টে কেস উঠেছে এই জন্য, তাই তো? তখন তখন এই কথা শুনে তখন প্রাচী বলতে থাকে, হ্যাঁ প্রার্থনা, তুই এসব বলছিস কেন? তুই কিন্তু এবার বাড়াবাড়ি করছিস, তুই জেঠুর সঙ্গে এভাবে কথা বলতে পারিস না। তখন প্রার্থনা বলতে থাকে, হ্যাঁ, করতে পারি না, কিন্তু কিন্তু করতে হয়। কিন্তু উনি যে আচার আচরণ গুলো করছে সেগুলো তো মানা যায় না, তাই না? উনি যেভাবে নিজ হাতে বরণ করছে, এটা কি ওনাকে মানায়? ওনাকে কি এগুলো যায় বলতো? এরপরে দেখা যায় সত্যজিৎ কোনো কথায় কান না দিয়ে শিবপ্রসাদকে বরণ করতে থাকে। এটা দেখে খুশি হয়ে যায় নন্দিনী। নন্দিনী মনে মনে বলতে থাকে, এই দিনটার জন্য যে কতটা দিন অপেক্ষা করেছি। তখন বরণ শেষ হলে তটিনী সত্যজিৎকে জড়িয়ে ধরে বলতে থাকে, ড্যাডি, আমি যে কতটা খুশি আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। এরপরে তটিনী কাঁদতে থাকে আর বলতে থাকে, তুমি যদি আগে আমাদের এভাবে মেনে নিতে, তবে হয়তো বা আমাদের এতদিন এত কত কথা শুনতে হতো না, সবাই আমাদের এভাবে অপমান করতে পারতো না। তখন তখন দেখা যায় সত্যজিৎ বলতে থাকে, এর জন্য আমি ক্ষমা চাইছি মা, আমার ভুল হয়ে গেছে। আমার আগেই তো ওদের সঙ্গে সবকিছু ঠিক করে নেওয়া উচিত ছিল। যখন তুই প্রথম এ বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছিলি, তখনই আমার সবকিছু মেনে নেওয়া উচিত ছিল। তখন তখন সত্যজিৎ আরো পিকুকে বলতে থাকে, পিকু দিদি ভাই, তোমার কাছে আমি অনেক ঋণী। তুমি আমাকে মানুষ চিনতে শিখিয়েছো, মনুষ্যত্ব বোধ বুঝিয়েছো, তুমি আমাকে সবকিছু শিখিয়েছো। তোমাকে আমি কি করলে ধন্যবাদ দিব আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তোমার কাছে আমি ঋণী হয়ে থাকলাম। তুমি আমাকে আলোর পথ দেখিয়েছো, তুমি আমাকে জীবনে বাঁচার পথ দেখিয়েছো। তখন দেখা যায় কথা শুনে পিকু বলতে থাকে, দাদু, আমরা কিন্তু আবার খেলবো, ঠিক আছে? তখন তখন দেখা যায় সত্যজিৎ বলতে থাকে, হ্যাঁ, আমরা আমরা আবার আবার খেলবো, আমরা আবার আবার কিতকিত খেলবো। তুমি আমাকে হাত ধরে যে খেলাটা খেলিয়েছিলে কিতকিত, সে খেলাটা আমি আবার খেলবো। তখন এই কথা শুনে তখন তখন পিকু অনেক খুশি হয়ে যায়। পিকু বলতে থাকে, ঠিক বলছো দাদু, তুমি সত্যি খেলবে আমার সঙ্গে? তখন তখন এই কথা শুনে সত্যজিৎ বলতে থাকে, হ্যাঁ, অবশ্যই খেলবো, কেন নয়, আমার আমার দিদি ভাইয়ের সঙ্গে আমি খেলবো। এতে আবার সত্যি মিথ্যে কি আছে? এরপরে দেখা যায় তখন তখন দেখা যায় পিকু বলতে থাকে, আমি পা আর মাম্মিকে বলেছি তোমাদের যাতে ক্ষমা করে দেয়। আমি বলেছি যে ওদের হয়তো পা মাম্মি নেই, এই জন্য ওরা এরকম করছে, এই জন্য ওরা দুষ্টু হয়ে গেছে। আর আর তোমরা তো অনেক দুষ্টু ছিলে, তাই আমি এগুলো বলেছি। পা আর মাম্মিকে আমি বলেছি তোমাদের ক্ষমা করে দিতে। এরপরে দেখা যায় সত্যজিৎ বলতে থাকে, দেখো বাবা, আমি আমি সস্তার চপ্পল পরেছি, তুমি আমাকে রিপ্রেজেন্ট মার্কেট থেকে যে
যে শার্টের পিসটা এনে দিয়েছিলে, প্যান্টের পিসটা এনে দিয়েছিলে, দেখো সেগুলো দিয়ে আমি শার্ট আর প্যান্ট বানিয়েছি। আর সেগুলোই পরে আজকে আমি কোর্টে যাব, সেগুলো পরে আজকে আমি কোর্টে যাচ্ছি। আমার আমার তোমাকে নিয়ে গর্ব হয় বাবা, গর্ব হয়। তখন তখন দেখা যায় কথাগুলো শুনে শিবপ্রসাদ সত্যজিতের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপরে সত্যজিৎ বলতে থাকে, চলো এবার এবার যাওয়া যাক। এই বলে সবাই চলে গেলে তখন নন্দিনী ও দীপালি বেরিয়ে যায়। তখন তাই দীপালিকে নন্দিনী বলতে থাকে, মা তুমি চিন্তা করবে না, আমি যাচ্ছি, তুমি তুমি দোয়া করো। এরপরে দেখা যায় তখন তখন নন্দিনী সেখান থেকে বেরিয়ে গেলে তখন তখন দীপালি দাঁড়িয়ে থাকে। আর তখনই জিৎ বলে ওঠে, এগুলো এগুলো সবটাই নাটক, আমি আমার দাদাকে খুব ভালো করে চিনি। উনি যে কিভাবে ভূতি সাজাচ্ছে তোমরা কেউ জানো না বৌদি। আমি দাদাকে খুব ভালো করে চিনি। দেখবে দেখবে যখন সবকিছু প্রমাণ হবে যে কোর্টে সাক্ষীর অভাবে সবাই বেকসুর খালাস পেয়ে গেছে, তখন সত্যজিৎ মুখার্জির আসল রূপটা দেখা যাবে, সত্যজিৎ মুখার্জির আসল আসল চেহারাটা দেখা যাবে। এরপরে দেখা যায় জিৎকে কাবির ফোন করে বলতে থাকে, আপনি কোথায়? তখন জিৎ বলতে থাকে, এই তো বাড়িতেই আছি, এক্ষুনি বেরোবো। কেন? তখন তখন কাবির বলতে থাকে, তা আপনার ভাই সত্যজিৎ মুখার্জি ওনারা কোথায়? ওনারা কি বেরিয়েছে? তখন তখন জিৎ বলতে থাকে, হ্যাঁ বেরিয়েছে। উনি তো আমাদের বাড়িতে জাহাজের সমান সমান গাড়ি থাকতেও ক্যাব বুক করে ক্যাবে গেল, আর আমাদের বাড়ির গাড়িতে গেল না। তখন এ কথা শুনে তখন দেখা যায় কাবির বলতে থাকে, ঠিক আছে আপনি কোনো চিন্তা করবেন না, আমি আসছি। আপনিও বেরিয়ে পড়ুন। আপনি আপনি কোর্টে আসুন। আর মনে হচ্ছে কোর্টে যাওয়ার আগে কিছু একটা ঘটে যাবে, কোর্ট অব্দি হয়তো বা পৌঁছাতেই হবে না, তার আগে কোনো গন্ডগোল হয়ে যাবে। তখন দেখা যায় জিৎ বলতে থাকে, কি বলতে চাইছো তুমি? গন্ডগোল হবে মানে কি গন্ডগোল? তখন কাবির বলতে থাকে, সত্যজিৎ মুখার্জি তো তার মেয়ের দ্বারাই হয়তো বা বাঁচবে, কিন্তু বিজিত ওকে তো রিভলভারের জোরে হাতের জোরে বাঁচতে হবে, তাই না? এদিকে সৌরভ তার সঙ্গে লোকজন নিয়ে লাট্টুকে হসপিটাল থেকে নেওয়ার জন্য আসে। এরপরে দেখা যায় রিসেপশনে বলতে থাকে, শ্রেহান গাঙ্গুলিকে তো নিয়ে যেতে হবে, আমাদের উপর মহল থেকে অর্ডার আছে। এরপরে তখন দেখা যায় সৌরভ বলতে থাকে, ঠিক আছে। সৌরভকে রিসেপশন থেকে বলা হয় যে ঠিক আছে, আপনি আপনি নিয়ে যান। এরপরে দেখা যায় লোকগুলোর কাছে লাট্টুকে তুলে দিয়ে সৌরভ বিজিতকে ফোন করে বলতে থাকে, কাজটা হয়ে গেছে বিজিত, আমার অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দিও, সবকিছু ঠিকঠাক ভাবে হয়েছে, লাট্টুকে তোমার লোকেদের হাতে তুলে দিয়েছি, ওরা ওরা তোমার কাছে নিয়ে যাচ্ছে। তখন তখন বিজিত বলতে থাকে, একদম একদম ঠিক করেছো। ওরা শুধু এখানে এসে পৌঁছাক, তারপরেই আমি আমি তোমার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে দেব। এরপরে দেখা যায় এই বলে সৌরভ সেখান থেকে বেরিয়ে গেলে লাট্টু টেবিল থেকে বেরিয়ে আসে বলরাম বলতে থাকে, বস তুমি যে খেলা খেলছো না তার উল্টো খেলা খেলছি আমি। তুমি কি ভেবেছো আমাদের নাকের ডগাতে বেরিয়ে যাবে? কিছুতেই পারবে না। এরপরে শিবপ্রসাদকে ফোন করে বলতে থাকে, সৌরভ এসেছিল আর লাট্টুকে বিজিতের হাতে তুলে দেওয়ার জন্য লোকজনও নিয়ে এসেছিল, আর ও ও আমাদের ডিপার্টমেন্টের কথা বলে লাট্টুকে নিয়ে যাচ্ছিল। তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, তোকে যেভাবে করতে বলেছিলাম সেভাবে করেছিস তো? তখন বলরাম বলতে থাকে, হ্যাঁ ঠিক সেভাবেই করেছি। আর এমন ভাবে শুয়ে দিয়েছি লাট্টুর মতোই, শুধু মুখটা ঢেকে দিয়েছি, ওরা কিছুই বুঝতে পারবে না। এদিকে দেখা যায় সবাই মিলে ক্যাব বুক করে কোর্টে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। এরপরে গাড়ির মধ্যে বসে বসে আয়ুষী ভাবছে যে সত্যি সত্যি আজকে কোর্টে যে কি হবে সেটা আমি নিজেও জানি না। আমার সাক্ষীর ভিত্তিতে কতটা যে ভয়ঙ্কর হতে পারে বিজিতের জীবন, আমি তো কল্পনাও করতে পারছি না। তখন তখন পিকু বলতে থাকে, দাদু আজকে কিন্তু আমরা কোর্ট থেকে এসে বিকেলে খেলবো, ঠিক আছে? তখন সত্যজিৎ বলতে থাকে, ঠিক আছে আমরা আজকে খেলবো দিদি ভাই। তখন তখন পিকু বলতে থাকে, মাম্মি বলেছি আরেকটি নতুন খেলা শিখিয়ে দেবে, আমরা আমরা ওই খেলাটাও খেলবো, ঠিক আছে? তখন সত্যজিৎ বলতে থাকে, হ্যাঁ খেলবো, কিন্তু খেলাটার নাম কি সেটা তো জানি? তখন এই কথা শুনে পিকু বলতে থাকে, আমি তো জানি না, দাঁড়াও মাম্মির থেকে শুনে নি। এরপরে দেখা যায় তখন তখন তটিনীকে জিজ্ঞেস করলে তখন তটিনী বলতে থাকে, খেলাটার নাম হচ্ছে কুমিরডাঙ্গা, আর এটা অনেক প্রচলিত খেলা, আমরা ছোটবেলাতে খেলেছি। এরপরে দেখা যায় হঠাৎ তাদের গাড়ির সামনে কিছু গুন্ডা এসে পুরো গাড়িটা ঘেরাও করে নেয়, আর দরজা জানালায় বারবার বাড়ি দিতে থাকে আর বলতে থাকে, দরজা জানালা খুলে দে, ভেতর থেকে বেরিয়ে আয়, কথা বলতে দে। কিন্তু কেউ দরজা খোলে না, সবাই ভয় পেয়ে যায়। এরপরে শিবপ্রসাদ শিবপ্রসাদকে ফোন করতে বলে পিকু বলতে থাকে, মাম্মি
তাড়াতাড়ি পাকে ফোন করো, পাকে বলো যে আমাদের এই রাক্ষসরা আটকিয়ে দিয়েছে, প্লিজ পা তুমি তাড়াতাড়ি এসো, তুমি ফোন দিয়ে দাও, আমি কথা বলছি। এরপরে দেখা যায় এদিকে শিবপ্রসাদ বাইক নিয়ে কোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এরপরে হঠাৎ হঠাৎ শিবপ্রসাদের ফোন বেজে উঠলে তখন শিবপ্রসাদ গাড়িটা সাইড করে ফোনটা রিসিভ করে। ওপাশ থেকে সত্যজিৎ বলতে থাকে, বাবা আমি তোমার শ্বশুর মশাই, আমাদের গাড়িটা ব্লক করা হয়েছে, আমাদের গাড়ির সামনে দুইটা গাড়ি এসে হঠাৎ আমাদের গাড়িটা আটকে দেয়। এরপরে কি সব গুন্ডারা নেমে আমাদের পুরো গাড়িটা ঘেরাও করে ধরে আছে। এ কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, আপনারা গাড়িটা নিয়ে ওখান থেকে বেরিয়ে যান। তখন তখন দেখা যায় সত্যজিৎ বলতে থাকে, সেরকম কোনো পরিস্থিতি নেই, এখান থেকে কি করে বেরোবো, এখান থেকে বেরোতে গেলে তো আমাদের একটু জায়গার প্রয়োজন, তাই না? এই চারপাশটাই তো ওরা ঘিরে নিয়েছে, আমরা আমরা এখন কি করে বেরোবো? তখন শিবপ্রসাদ বলতে থাকে, আপনি একদম চিন্তা করবেন না, আমি এক্ষুনি আসছি। এই বলে ফোন কেটে দিয়ে যখনই আসতে যাবে ঠিক তখনই তিনটে বাইক পে করে 6টি ছেলে আসে। আর সেখানে সে শিবপ্রসাদকে বলতে থাকে, কি কি নিজের নিজের বউ বাচ্চাকে বাঁচাতে যাবি? কিছুতেই পারবি না, এখান থেকে তুই কোথাও যেতে পারবি না, তোকে আজকে এখানে লাশ হয়ে যেতে হবে। এই বলে তখন শিবপ্রসাদ অনেক রেগে যায় আর বলতে থাকে, তোরা তোরা কত পারিস আমার সঙ্গে ফাইট কর। এদিকে দেখা যায় গুন্ডাগুলো গাড়ির লকটা খুলে ফেলে আর সত্যজিৎ মুখার্জিকে গলা ধরে টানতে টানতে নিচে নামায় আর বলতে থাকে, তোকে তোকে আজকে শেষ করে ফেলবো। এরপরে দেখা যায় পিছনের লকটা খুলে গেলে তখন একে একে সবাইকে টেনে বের করে গুন্ডাগুলো। আর তখন তখন দেখা যায় সত্যজিৎ বলতে থাকে, আমার মেয়েদের গায়ে একদম হাত দেবে না, আমার মেয়েদের মেয়েদের ছোঁয়ার চেষ্টা করবে না তোমরা। তখন তখন দেখা যায় তটিনী বলতে থাকে, একদম একদম শরীরে টাচ করবেন না, আপনি নামটি বলেছেন, আমরা নেমে এসেছি, তবে তবে শরীরে টাচ করার কি আছে বলুন তো? তখন নন্দিনী বলতে থাকে, অসভ্য কোথাকার, এখানে এখানে কি গুন্ডামি করতে এসেছিস? আমি জানতাম এরকম কিছুই হবে। আর তটিনী এখন এখন কি করবো? শিবপ্রসাদ তো এখনো এলো না। এরপরে দেখা যায় একে একে সবাইকে জোর করে গাড়িতে তুলতে থাকে গুন্ডারা। তখন তটিনীর মনে হয় যে যে করেই হোক ওদেরকে বাঁচাতে হবে, এখন যদি নিজের পরিচয়টা গোপন রাখে তাহলে বা ওদেরকে তুলে নিয়ে গেলে ঝামেলায় পড়ে যাবে তটিনী। তখন তখন তটিনী শিবপ্রসাদকে ফোন করে বলতে থাকে, তুমি তাড়াতাড়ি এসো, আমি এদিকটা সামলাচ্ছি। এরপরে দেখা যায় গুন্ডাদের মধ্যে ভেতরে মারামারি হলে তখন তখন তটিনী ভাবতে থাকে কি করবে, ওখানে যদি ফাইট করে তবে তো সবাই দেখে নেবে আর তটিনীর পরিচয় জানার জন্য উঠে পড়ে লাগবে। যদি তটিনীর পরিচয় সামনে আসে তবে তো আরো সমস্যায় পড়ে যাবে ওরা। এরপরে এদিকে শিবপ্রসাদ গুন্ডাগুলোর সঙ্গে ফাইট করতে থাকে। তখন তখন গুন্ডাগুলো বলতে থাকে, তোর শরীরে এতটা শক্তি কি করে হয়? তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, এখানে এখানে পুঁতে দেবো, কি ভেবেছিস আমাকে আমাকে মারবি? কিছুতেই না, শিবপ্রসাদ গাঙ্গুলিকে কেউ মারতে পারে না, শিবপ্রসাদ গাঙ্গুলি কখনো হারে না, সবসময় জিতেই ফেরে। শিবপ্রসাদ গাঙ্গুলিকে হারানোটা অতটাও সহজ নয়, আর সেটা সেটা তোদের কম্য নয়। তোদের তোদের বস, তোদের লিডার, তুই যাদের মাধ্যমে এখানে এসেছিস সেই তো আমাকে কোনোভাবে হারাতে পারবে না। আর তোরা তো কোথাকার কোন ছাই। এ বলে শিবপ্রসাদ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে থাকে। এদিকে দেখা যায় তটিনী সব গুন্ডাগুলোকে মারতে থাকে আর বলতে থাকে, কি ভেবেছিস আমার পরিবারকে তোরা মেরে ফেলবি? কিছুতেই না, আমার পরিবারকে আমি আমি উদ্ধার করব আর কোর্টে গিয়ে মিস্টার বিজিত লাহিড়ীর নামে কেস করব। এরপরে দেখা যায় এই বলে তটিনী সবাইকে মারতে শুরু করে। আর এরপরে তটিনী বলতে থাকে, তোদেরকে বিজিত পাঠিয়েছে তাই তো? বিজিতের কথাই তোরা এখানে এসেছিস প্রমাণ লোপাট করতে, যাতে আমাদের কোর্টে না যেতে দিতে পারিস। আর এর জন্য সবাই ভাববে যে প্রমাণের অভাবে এরা বেকসুর খালাস পেয়ে গেল। এরপরে তটিনী দেখা যায় গুন্ডাগুলোকে একে একে শুট করে দেয়। এটা দেখে অবাক হয়ে যায় আয়ুষী, নন্দিনী ও পিকু ও সত্যজিৎ। এরপরে দেখা যায় তটিনীর এরকম রুদ্রমূর্তি দেখে সত্যজিৎ মুখার্জি বলতে থাকে, তটিনীর এই কেমন রূপ, এটা তো কখনো দেখিনি, এরূপ তো কখনো দেখিনি। ও যে রূপ দেখাচ্ছে এখন, ওর রূপের তো কখনো তুলনা করা হয়নি, কিন্তু এই রূপ আমি কখনোই দেখিনি।